আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন দেওয়া হলো? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, অপরাধ কমবে, লোকজন বাহিরে চলাফেরা করতে পারবে। এখন জেনারেল ওয়াকার বা দেশের আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্যান্য লোকজন বলল যে এই সময় যদি আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে শক্ত হাতে অপরাধ দমন করে, তাইলে তারা বলবে হাসিনা স্বৈরাচার যায় নাই, স্বৈরাচার এখনো দেশে আছে। তারা একটা অজুহাত তৈরি করলো যে পাবলিক সেন্টিমেন্ট আর্মির বিপক্ষে যাবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিপক্ষে যাবে। সাবজেক্টটা টেকনিক্যাল, আমি চাচ্ছি আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, দর্শকবৃন্দ আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু এই যুক্তিটা কেন যেন আমার হাতুড়ে বা খোড়া যুক্তি মনে হয়। কেন খোড়া যুক্তি মনে হয় আমি আপনাদেরকে বলি। দর্শকবৃন্দ, আপনাদের জেনারেল মইনুল আহমেদ মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যখন ক্ষমতা নিয়ে নিল ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, মইনুল আহমেদ প্রথম 6 মাস 8 মাস একটা কাজ করেছে। কি করেছে? শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্টিম রোলার চালিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আপনারা যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় প্রথম 7-8 মাস 1 বছর দেখেন, ওটার চেয়ে জনপ্রিয় প্রশাসক বাংলাদেশের স্বাধীনতার পরে আর আসে নাই, এত জনপ্রিয়। এবং উনি ট্রুথ এবং রিকনসিলিয়েশন একটা বোর্ড পর্যন্ত করে উনি তদন্ত শুরু করেছিলেন। এখন ওই সময় আপনাদের মনে আছে কিনা জানি না, দুর্নীতিগ্রস্ত লোকজনরা তাদের ব্র্যান্ড নিউ গাড়ি রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে গেছে, কারণ তাদের আয়ের উৎস তারা দেখাতে পারবে না। বহু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটির কাছে গিয়ে তাদের টাকা আত্মসমর্পণ করছে অপরাধ কমানোর জন্য। আপনারা জেনারেল ওয়াকার, ডক্টর আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যে কথাগুলো বলছি, কথাগুলো কি আপনারা ভুলে গেছেন? একটা কথা, তখন আমি জনগণকে বলতে শুনেছি মা বোনরা জুয়েলারি পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তাদের দিকে তাকাচ্ছে না। That was a true magistracy power for army. এখন মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন যদি 1 বছরের ভিতরে বাংলাদেশে, স্পেশালি ঢাকা মহানগরী, স্পেশালি বিভাগীয় পর্যায়ে এ ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে, দেন ওয়াকারুজ্জামান, জেনারেল জাহাঙ্গীর আলম, ডক্টর আসিফ নজরুল, তারা কি ললিপপ নিয়ে বসে আজাইরা তাদের কোমর ভাঙ্গা পলিসি নিয়ে তারা বলতে চাচ্ছে জনগণ আমাদের দোষ দিবে আমরা যদি এখন যাই হাসিনার কথা বইলা? মানে টোটাল সাবজেক্টটা আমি এতক্ষণ কথা বললাম কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাকে বোঝানোর জন্য। আপনি কি আমার এই কম্প্যারিজনের সাথে কি একমত, নাকি আপনি আমার কম্প্যারিজনের সাথে একমত না? আপনি একটু আলোচনা করবেন এটার উপরে। ধন্যবাদ। আপনি আমার উত্তরটা প্রায় দিয়ে দিয়েছেন, আপনার সাথে আমি একমত। শুধু আমি কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হলো এই, আমিও সে সময় আমি দেখেছি আপনি যেটা অবজারভেশন, আমি ঢাকায় ছিলাম, এটা কারেক্ট অবজারভেশন আপনার। আর এটার সাথে হঠাৎ মনে পড়লো, আপনার মনে আছে আইয়ুব খানের 303 সময় উনি শক্ত হাতে যে দুর্নীতি দমন করেছিলেন, 330 জন আপনার উপরের যে আমলাদেরকে উনি স্যাক করেছিলেন, মানুষ ভয় পেয়ে গেছিল। তো কাজে আজকে যারা এই কথা বলছেন আসিফ নজরুল এবং ওনারা, যে এতে উল্টা রিঅ্যাকশন হবে, আর্মির প্রতি মানুষের আস্থা কমে যাবে, না 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 না, ইটস নট ট্রু। বরঞ্চ মানুষ ওইটাই প্রত্যাশা করেছিল এবং এটা পরিকল্পিত হবে ডক্টর ইউনূসকে ফেল করার জন্য এটা করছে। এবং এটার সাথে ভারতের গোয়েন্দা বাহিনী একেবারে ডে টু ডে অবজারভেশন এবং তাদের নির্দেশ আছে। ধন্যবাদ। ওকে, অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন। তো আপনি বলতে চাচ্ছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তারা এই কাজটা করে নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনপপুলার করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আনপপুলার হয় এবং ব্যর্থ হয়, তাহলে এর বেনিফিশিয়ারি কে হবে? স্বাভাবিকভাবে এই যে ইন্ডিয়া হবে, দিল্লি হবে, আর আওয়ামী লীগ বা পতিত যারা আছে তারাই হবে। কেন, শেখ পরিবারের কথা কি আপনার মনে পড়ে না?
ওই শেখ পরিবার পতিত যারা আছে, আমি বলতে চাচ্ছি শেখ পরিবারের না, বন্ধু বান্ধব পরিবার ওরাই হবে। কিছু কিছু জিনিস আমি স্পেসিফাই করতে চাই। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা যদি বিশ্বব্যাপী দেখানো যায়, এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ভারত এবং তারপরের বেনিফিশিয়ারি নারায়ণ চন্দ্র পালের তথাকথিত শেখ পরিবার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো, এতে তো আর কোনো সন্দেহ নাই। এখন এটা কোনো সন্দেহ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ বলে যারা বলছে, আপনি কি মনে করেন এ ধরনের লোকজনদের মোরাল বা নীতিগত যোগ্যতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করার কোনোভাবে? আপনি কি মনে করেন তাদের আছে? আমি মনে করি না। যারা এই 16 বছরে শেখ হাসিনার সম্পর্কে কোনো টু শব্দ কথা তুলতে পারে নাই, সমালোচনা তো দূরের কথা, আজকে তারা হঠাৎ করে তারা ডক্টর ইউনূসকে সুদখোর ঘুষখোর এইসব বলার চেষ্টা করছে। না না, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, মানুষ এটা অ্যাকসেপ্ট করছেও না। আপনি আমাকে আরো একটা কথা বলেন, বাংলাদেশে ধরেন এই মুহূর্তে 17 কোটি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের ভিতরে আপনি অনুমান করে ধরেন 10 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটা আমার অনুমান, আমি অনুমান নির্ভর কথা। 10 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে। বাংলাদেশে যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট থাকুক অথবা চেকিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাকুক, যাদের এই সেভিংস অ্যাকাউন্ট আছে এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে, তাদের এই অ্যাকাউন্টে একটা ইন্টারেস্ট জমা হয় না? 1 পয়সা হোক 1 টাকা হোক জমা হয় না? এখন ডক্টর ইউনূসকে যারা সুদখোর বলে, আমি কি তাইলে 10 কোটি মানুষ সবাইকে কি আমি সুদখোর বলতে পারি না? আপনি আমার একটু বলেন তো, পারি কি পারি না? সেই লজিকে তো আপনি বলতেই পারেন। সাবজেক্ট আপনি একা একা চিন্তা করে দেখেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বানাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপরাধী বানাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ বানাবে, এর বেনিফিটটা যাবে কার ঘরে? ভারতের ঘরে। এর বেনিফিটটা কার ঘরে যাবে? মুজিব শেখের পরিবারের কাছে যাবে। এই বেনিফিটটা কার ঘরে যাবে? আওয়ামী লীগের ঘরে যাবে। এক্স্যাক্টলি সো। এখন এই দলে বিএনপির লোকজনরা, যেই বিএনপিকে ভারত এবং হাসিনা শেখ জয় বাংলা করে দেওয়ার জন্য বেগম জিয়াকে অন্যায়ভাবে হাজতে পাঠিয়েছে, বিএনপির ছাত্র দলের নেতাদেরকে খুন করেছে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই দর্শকবৃন্দ, আমি একটা ছবি দেখাবো, আপনারা ছবিটার দিকে তাকিয়ে দেখেন। বিএনপির আমলে এই হাসিনার আমলে পিন্টু নামের এক ছাত্র দলের এক নেতাকে কিভাবে মেরেছে, ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে পিন্টুকে কিভাবে ঝুলানো হয়েছে ডিবি অফিসে, এবং ডান পাশে তাকায় দেখেন তাকে ওয়াটার বোর্ডিং কিভাবে করা হচ্ছে এবং করে মেরে ফেলা হয়েছে। এবং ডান দিকে নিচে তাকিয়ে দেখুন ভারতের তল্পি বাহক শুয়োরের বাচ্চা দেবদাস ভট্টাচার্য, তাকিয়ে দেখুন। এই লোকের তত্ত্বাবধানে পিন্টুকে গ্রেফতার করে শারীরিকভাবে কি অবস্থায় নির্যাতন করেছে, কি অবস্থায় মেরে ফেলেছে সেই বিএনপি। এখন পুলিশ রিফর্ম চায় না, সেই বিএনপি চুপ্পুর অপসারণ চায় না, সেই বিএনপি রিফর্ম চায় না, সেই বিএনপি ভারতের সাথে কাজ করবে, যেই ভারত এই দেবদাস ভট্টাচার্যের মতো লোককে নিয়োগ দিয়েছে তার সাথে কাজ করতে চায়। এখন আপনি যে ছবিটা দেখান, সরি, আপনি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং অপারেশন ডেভিল হান্ট এর ভিতরে আমি এই ছবিটা দেখালাম, আমি সাবজেক্টের পরিবর্তন করতে চাই না। এত বড় অত্যাচার বিএনপির উপরে করেছে তারা, এত বড় জুলুম করেছে বিএনপির উপরে, ছাত্র দলের উপরে। বেচারারা পাট খেতে গিয়ে পালাইছে, ধান খেতে গিয়ে পালাইছে। আজকে সেই দলের মহাসচিব বলে দ্রুত নির্বাচন দাও, আমরা ভারতের সাথে কাজ করব। এখন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলছে। ভারতের তল্পিবাহক সাংবাদিকরা বলে এখন এমন কি হলো যে শয়তান শিকারের নামে এই ধরনের একটা অপারেশনের নাম দেওয়া হলো, নামটাও কেন দেওয়া হলো এটা নিয়েও সমালোচনা হচ্ছে। এখন আমি যদি যারা বলছে অপারেশন ডেভিল হান্ট এই নামটা কেন দেয়া হয়েছে, এভাবে আওয়ামী লীগদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, আওয়ামী লীগের উপরে জুলুম করা হচ্ছে, আমি যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি, গত 16 বছরে হাসিনা শেখ যেই কাজটা করেছে, সে নিকৃষ্ট মানের শয়তানরা এ ধরনের কাজ করতে পারে, যারা যে তার মাতৃভূমিকে অন্য দেশের হাতে তুলে দিয়ে নিজের জনগণকে একটা পিশাচের মতো হত্যা করে মানে ক্ষমতাকে করায়ত্ত করার জন্য এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, এদেরকে ডেভিল ছাড়া অন্য আর কি নামে আখ্যা দেওয়া যেতে পারে? এ ধরনের লোকজনরা তো ডেভিল। সেক্ষেত্রে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্মি তারা যদি বলে যে এটার নাম হবে অপারেশন ডেভিল হান্ট, আমি এই নামের সমালোচনা করি না, যতটুকু কাজ করে যাচ্ছে আমি এর সমালোচনা করব না, কিন্তু একটা জিনিস চাচ্ছি, আমি তাদের স্পিডি অপারেশন আশা করছি এবং ওই জিনিসটা দেখতে চাচ্ছি যেভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আর্মিকে ব্যবহার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা আমূল পরিবর্তন এনেছিল। আমি ওই পরিবর্তনটা বাংলাদেশে দেখতে চাই। আমি শুনতে চাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মা বোনরা যেন বলে আমি জুয়েলারি পরে রমনা পার্কে ঘুরতে গিয়েছি। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমার এই কথার উপরে কোনো মন্তব্য করবেন? আপনি কি এর সাথে কিছু অ্যাড করবেন যে অপারেশন ডেভিল হান্ট নামটা দিয়ে ভুল করেছে? বিএনপির লোকজনরা বলছে, আওয়ামী লীগের লোকজনরা বলছে। ধন্যবাদ। লোকজনরা বলছে, বলেন আপনি। এক নম্বর, যারা বিএনপির ভিতরে অনুপ্রবেশকারী ভারতের তাদের কথা কোনো মূল্যায়ন নাই, করবো না, তারা সবাই জেনে গেছে এই পার্টি এখন জিয়া রহমানের সেই আদর্শের পার্টি নাই, কিন্তু কর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাই, আমি তাদের চিনি, আমি তাদের সাথে কাজ করেছি। কাজে সবসময় দেখা গেছে যে এরকম একটা পপুলার পার্টিকে এভাবে নষ্ট করার জন্য এরকম অনেক ষড়যন্ত্র হচ্ছে, হবেও, কিন্তু যেই নামটা তারা চুজ করেছে, ফ্যান্টাস্টিক। এবং ডেভিলের চেয়েও যদি খারাপ হতো তাও ভালো। পৃথিবীর অনেক স্বৈরাচারী আছে, আমি অনেকের ইতিহাস বলতে পারবো, এখানে এত সময় বলছি না। হিটলার থেকে শুরু করে অনেক আছে, কিন্তু কোন স্বৈরাচারী দেশের বিরুদ্ধে থেকে আরেকটা আগ্রাসী হায়নার মানে দেশের পক্ষে এরকম ভাবে নির্লজ্জ ভাবে নিজের দেশের উপরে নিপীড়ন করতে পারে, এই দেশপ্রেমিক এই ছাত্রদের উপরে, যুবকদের উপরে নিপীড়ন করতে পারে, এরকম ইতিহাস আমার জানা নাই, অর্থাৎ অ্যাটলিস্ট এই মডার্ন দেশে। কাজেই আমি মনে করি এই ডেভিল হান্ট নামটা অত্যন্ত চমৎকার হয়েছে, এবং এটা যেন সাকসেস হয়, এবং এটার ভিতর দিয়ে পরীক্ষা হয়ে যাবে যে আওয়ামী ভারতীয় যে বাম বুদ্ধিজীবী আছে তারা এতদিন কোথায় ছিলেন, এতদিন যারা তারা নাম কষ্টে তারা বিরোধী দলের খেলা খেলছে, আমি সবাইকে চিনি। আজকে তাদের যেসব এখন আইনের শাসনের কথা বলতেছে, অনেক কিছু বলার চেষ্টা করতেছে, তাদের এই কথা তোয়াক্কা করে না। মানুষ অবশ্যই চায় যে তারা যেন এই ডেভিল হান্টের যে কর্মসূচি কিংবা যে অপারেশন শুরু করছে সাকসেস হোক, তারা মহিলারা যেন রাত্রে 12টার পরেও তারা যেন স্বাধীনভাবে ঢাকায় ঘুরে বেড়াতে পারে, এবং এটাই হবে সঠিক। এবং এটার ভিতর দিয়ে আমার মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্ব সামনে চলে আসবে, আমি বিশ্বাস করি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা